আসসালামু আলাইকুম। ভাষার মাসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমরা করব জয়ের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি রওশন আমিন রুহি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। লেখক, পাঠক ও প্রকাশক পদচারণায় মুখরিত বইমেলা। জলবায়ু পরিবর্তনে শিশুদের ভূমিকা না থাকলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরাই। শীতের তীব্রতা তেমন না থাকলেও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে শিশুদের। এবারে বিস্তারিত। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে আনন্দে মুখরিত ছিল বইমেলা প্রাঙ্গণ। শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে শিশু চত্বর সহ ঘুরে দেখছে। বইমেলা ঘুরে রিপোর্ট করছে আশিকুর রহমান আনমোল। 1972 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা কলকাতা থেকে আনা 32টি বই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর রেখে বইমেলা শুরু করেন, যা এখন রূপ নিয়েছে বাঙালির প্রাণের মেলায়। পহেলা ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক বছরে শিশুদের জন্য বইমেলায় থাকে ভিন্ন রকম আয়োজন। শিশু চত্বরে শিশুদের জন্য আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে স্টলগুলো। এবার শিশুদের জন্য থাকছে মজার মজার কমিক্স বুক, ছোট গল্প, সায়েন্স ফিকশন সহ ছড়ার বই। কমিক্সের উপর বাচ্চাদের আগ্রহটা আসলে এটা একটু মোটামুটি বেশি দেখা যায়, কারণ হচ্ছে বাচ্চারা মূলত দেখে পড়তে পছন্দ করে আর কি। সেই জায়গা থেকে বাচ্চাদের একটা যেই আগ্রহটা মোটামুটি বেশি আর কি। বইমেলায় যে ধরনের বইগুলো পাওয়া যায়, এখানে বিভিন্ন শিক্ষামূলক বই পাওয়া যায়, মোরালিটির বই পাওয়া যায়, যেগুলো বাচ্চাদের জ্ঞানকে যেভাবে বিকাশ করবে, এর পাশাপাশি বাচ্চাদের নতুন কিছু শিখতেও সাহায্য করবে। বই না পড়লে তো কিছু জানতে পারবে না, তাদের জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে, তাদের বিকাশ ঘটাতে হবে। এজন্য বইমেলায় আসার এবং বই কেনার, পড়ার, দেখার দরকার রয়েছে। মা বাবার হাত ধরে শিশুরা ঘুরে দেখছে বইমেলা। শিশুরাও আসতে পেরে আনন্দিত, কিনছে নতুন নতুন সব বই। আমরা আসার সাথে সাথে 2টা বই কিনছি, তো আরো বই যদি দেখতে থাকি তাহলে আরো কেনার চেষ্টা করবো। আসলে মূলত আমার প্রতি বছর আসা হয় না, এটাই আমার ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম এসেই আমি যে রোমাঞ্চকর পরিবেশ দেখছি, যেটা দেখেই আমি পুরো অবাক। এত সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা স্টল, এবং প্রতিটা স্টলের বইয়ের এত মান ভালো, যেটা দেখে আমি পুরোই অবাক। কালার বুক পছন্দ। মাসির সাথে আসছি, মার সাথে আসছি। আমার হচ্ছে কিছু হরর, তারপরে আবৃত্তি, গল্প, এই টাইপের। ওই দেখতে। তোমার কেমন বই পছন্দ? হ্যাঁ, আগের বছর আমি বইমেলা আসিনি। আজকে আমার খুব ইচ্ছা হয়েছে বই দেখতে আসার জন্য। এই জন্য বিভিন্ন বই সম্পর্কে শিশুদের ধারণা দিতেই অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে আসছে মেলায়। প্রতি বছরই দেখা যায় নতুন নতুন কিছু বই চলে আসে, এবং বাচ্চারা উদ্গ্রীব থাকে যে গল্পের বই প্রতি ওদের আলাদা একটা ঝোঁক থাকে। সেজন্য দেখা যায় যে বইমেলায় প্রতি বছর একটা টার্গেট থাকে যে আমরা বাচ্চাদের নিয়ে বইমেলায় যাব, এবং ওরাও আগ্রহ প্রকাশ করে। বইমেলা ঘুরতে আসা উচিত, দেখতে আসা উচিত, কারণ এখানে অনেক ধরনের বই পাওয়া যায়। সেগুলো সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে কিছু, বা আমাদের যে বইমেলা একটা সংস্কৃতি সেটাও জানতে পারবে। বর্তমান সময়টাতে আসলে সবাই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তো বইমেলায় আসলে তাদের বইয়ের প্রতি, লেখাপড়ার প্রতি একটা আকর্ষণ বাড়ে, এবং তারা বুঝতেও পারে, কারণ বই ছাড়া আসলে মেধার বিকাশ সম্ভব না। এবারের বইমেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠানে, বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি স্টল বরাদ্দ থাকছে। গত বছরের চেয়ে এই বছর বেড়েছে স্টলের সংখ্যাও। ভাষার এই পুরো মাস জুড়ে চলবে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা। এবারের বইমেলায় ছাত্র আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে জুলাই চত্বরে। অমর একুশে গ্রন্থমেলা
বই প্রেমিকেরা প্রত্যেক বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। বইমেলা নিয়ে শিশুদের আনন্দের কমতি নেই, তাই সন্তানদের নিয়ে সবাই ছুটে আসেন বইমেলায়। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনে শিশুদের ভূমিকা না থাকলেও তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। চরম আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। 2024 সালে তাপদাহ, ঝড়, বন্যায় দফায় দফায় বিদ্যালয় বন্ধ ছিল, যার ফলে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত পোড়ানো সহ মানব কার্যকলাপের কারণে বাড়ছে তাপমাত্রা। বর্ষায়ও বন্যা হচ্ছে। বন্যায় রাস্তা প্লাবিত হলে ভেসে যায় ঘরবাড়ি, স্কুলে যেতে পারে না শিশুরা। জলবায়ু পরিবর্তনে শিশুদের ভূমিকা না থাকলেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তারা। চরম আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। ইউনিসেফের সাম্প্রতিক গবেষণা বলছে, বাংলাদেশে 2024 সালে জলবায়ু সংকটে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে। বন্যায় 1,84,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে শিশুর সংখ্যা 70 লাখ। জলবায়ুর ঝুঁকির কারণে শিক্ষা সবচেয়ে বেশি ব্যাহত হয়, তবুও নীতিগত আলোচনায় সবচেয়ে বেশি উপেক্ষিত। পৃথিবীতে যখন জলবায়ু পরিবর্তনের জন্য যে আমার যে আন্তর্জাতিক যে কনভেনশন আছে, সেখানে বলা ছিল যে আমরা একটা নির্দিষ্ট সময়ে আমাদের পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে দিব। অথচ সেই সময় কিন্তু আরও অনেক দূরে, কিন্তু ওর মধ্যে ইতিমধ্যেই বলা হয় 2004 সালে ইতিমধ্যেই সেই 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীতে ইতিমধ্যে অলরেডি বৃদ্ধি পেয়েছে। তো এটা কিন্তু বিরাট প্রভাব। এটার সঙ্গে জলবায়ু, এই যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের পানির উষ্ণতা বেড়ে যাচ্ছে, এগুলা কিন্তু ঘটছে এবং এর প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়ছে। বাংলাদেশের মতো দেশেও এটার প্রভাব অন্য দেশের যেভাবে পড়ে, বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি পড়ে। যেহেতু আমরা হচ্ছি পৃথিবীর যে সমস্ত দেশগুলি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। তো সেই জায়গায় তারপরে একটা দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক জনবহুল একটা দেশ, আমাদের আয়তন খুব সীমিত, আমাদের সম্পদ সীমিত, সব মিলে যে আমরা কিন্তু খুবই নাজুক অবস্থায় আছি। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3টা দিকে আমাদের করণীয় আছে। একটা দিক হলো আন্তর্জাতিক পর্যায়ে। আজকে যে পৃথিবীতে যে তাপমাত্রা বৃদ্ধির বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা কিন্তু মূলত দায়ী হচ্ছে আমাদের উন্নত বিশ্ব। ভোগবিলাসী জীবনের জন্য কিন্তু তারা অনেক প্রচুর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। তাহলে আমাদের যে এই কাজটা করা দরকার, যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে ন্যায্য দাবি যে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা দেশ এবং এর জন্য আমরা দায়ী না, উন্নত বিশ্ব দায়ী, তাহলে আমাদেরকে এটা মোকাবেলা করার জন্য কারিগরি এবং আর্থিক সহায়তা দিতে হবে। এটা একটা। আরেকটা হলো আঞ্চলিক। সেখানেও যদি আমরা মনে করি যে অন্যান্য আঞ্চলিক দেশগুলোর জন্য আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে, তাহলে সেখানেও আমাদেরকে কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে, তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। যারা গাছপালা লাগাবেন, যারা এগুলি রক্ষণাবেক্ষণ করবেন, তারাই কিন্তু কেটে ফেলছেন। সিটি কর্পোরেশন বা বিদ্যুতের লাইনের জন্য সব গাছ কেটে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশন কোথাও তার একটা ফুটপাথ বাড়াবে বা একটা রোড আইল্যান্ড বাড়াবে, গাছগুলি কেটে ফেলতেছে। তাহলে প্রথমেই আমাদের যে করতে হবে, একটা জায়গায় আমাদেরকে দাড়ি টানতে হবে। টেনে বলতে আমরা আর কোনো গাছ কাটবো না, আমরা নতুন করে গাছপালা আরও লাগাবো। আগামী প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করতেও জলবায়ু নীতি কার্যকর করতে হবে বাংলাদেশকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে প্রতিনিয়ত। শুধুমাত্র 2024 সালে বাংলাদেশে প্রায় 3,30,00,000 শিশু পড়ালেখা থেকে বঞ্চিত হয়েছে জলবায়ু সংকটের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুকালের টিকার মতোই 15 বছর বয়সে মেয়েদের টিটেনাস টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতো মোট 5টি ডোজ দিলে সকল কিশোরীরা ধনুষ্টঙ্কার রোগ থেকে মুক্তি পেতে পারে। যদি এই টিকাটি উপেক্ষা করা হয়, তবে পরবর্তীতে কিশোরীদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আমাদের দেশে কত শতাংশ কিশোরীরা এই টিকার আওতায় এসেছে, এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দ আজু আহমেদ ইকরার রিপোর্টে। 10 থেকে 19 বছর বয়সের সময়টাকে বয়সন্ধিকাল ধরা হয়। এই কৈশোরকালে নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয় কিশোরীদের। তাদের ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধের সুরক্ষা নিশ্চিতে 15 বছর বয়সে টিটি টিকা নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। তবে রাজধানী ঢাকাতে অধিকাংশ কিশোরীরা জানে না এই ভ্যাকসিন সম্পর্কে। আবার অনেকে জানলেও টিকা গ্রহণে তাদের মাঝে নেই তেমন আগ্রহ। তোমাকে ফ্যামিলি থেকে কখনো বলা হয়নি টিটি টিকা? মা বাবা কি কখনো বলে? না, এখনো বলেনি এই সম্পর্কে কিছু।
9-এ যখন পড়ি তখন আমার টিচার আমাকে বলছিল, পরে আম্মুর সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে এটা দেওয়া অনেক জরুরি। আম্মু বলল যে এটা হচ্ছে প্রেগনেন্সির আগে দিতে হয়, নাহলে প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হতে পারে। না, আমার ফ্যামিলি থেকেও বলা হয় নাই বা আশপাশে কোথাও জানা হয় নাই, সো আমি ওইটা নিয়ে এত গুরুত্ব দিই নাই বা দেওয়ার মানে কোথায় দিতে হয় বা কি এটাও জানতাম না। 15 বছর বয়সের পর থেকে হচ্ছে টিকাটা দেওয়া দরকার গর্ভাবস্থার জন্য। এটা খুব মানে গুরুত্বপূর্ণ, না হলে পরে হচ্ছে মৃত্যুবরণও হতে পারে। তুমি কি এই টিকাটা নিয়েছো? না। শিক্ষকরা বলছেন ক্লাসে টিটি টিকা নিয়ে আলোচনা করা হলেও কিশোরীদের নিয়ে সচেতন নয় অভিভাবকরা। গার্জেনদের অবশ্যই সচেতন হতে হবে। গার্জেনরা যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা হবে না। পাশাপাশি মেয়েরাও যদি আলোচনা করে, ওরা যদি আলোচনা করে নিজেদের ভিতরে যে টিকা অবশ্যই নিতে হবে। এটা যদি আপনি এটা মেসেজটা থ্রো করতে পারেন, বিশেষ করে মায়েদেরকে, বাবারা আরও বেশি ব্যস্ত থাকেন বাইরের কাজে, সেই ক্ষেত্রে হয় কি যে মায়েরা যখন এটা গুরুত্ব বুঝবে তারা নিজেরাই মেয়েদেরকে নিয়ে টিকা কেন্দ্রে যাবে এবং দিবে। টিকাটি গুরুত্ব বুঝে সময় হলে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে অভিভাবকদের উদাসীনতা কাল হচ্ছে অনেকের। আমরা বাবা মা যদি সচেতন না হই, এই টিকা কোনো বাচ্চারাই নেবে না। আমরা যারা গার্ডিয়ান আছি, প্রত্যেকটা বাচ্চা বা যারা একটু বড় হয়েছে তাদেরকে এই টিকাটা নেওয়াটা উচিত এবং আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে আমরা বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব এবং অন্যকে উদ্বুদ্ধ করব। চিকিৎসকরা বলছেন 15 বছর বয়সে টিটি টিকা গ্রহণ না করলে মেয়েদের গর্ভধারণের সময়ও অনেক সমস্যার সৃষ্টি হয়। টিটেনাস টক্সের যেটা ভ্যাকসিনটা দেওয়া হয়, টিটি ভ্যাকসিন, টিটেনাস নামে পরিচিত, সেটা হলো যে জন্মের পরপরই বেশ শিডিউলের মধ্যেই কিন্তু এটা দেওয়া আছে। অনেক হয়তো বা যারা কারণ ছোটোবেলায় হয়তো বা বাবা মা অভিভাবক যারা আছেন তারা তো এটা দিয়ে দিচ্ছেন সরকারি আওতায়, সরকারিভাবে কিন্তু এটা ফ্রি দেওয়া হচ্ছে। এই বেশ শিডিউলের যে ভ্যাকসিনগুলো আছে সেই জন্য অনেকে আসলে এটার সাথে পরিচিত না। কিন্তু একটা 15 থেকে 45 বছর বয়সে যেটা দেওয়া সেটা বেশ কয়েক বছর ধরে কিন্তু চালু করা আছে। সেখানে যদি ভ্যাকসিনটা ওই অনুযায়ী দেওয়া হয়, যে একটা ডোজ দেওয়ার পর শিডিউলের মধ্যে থাকে 6 মাস পরে, তারপর 1 বছর পরে বুস্টার ডোজ, এরকম কিন্তু আছে 5টা ডোজে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তখন কিন্তু প্রেগনেন্সির সময় যেটা আমাদের আলাদা করে যে প্রেগনেন্সির সময় যে টিটেনাস ভ্যাকসিন 2টা দিই, সেটা যদি শিডিউলের মধ্যে দেওয়া থাকে 15 থেকে 45, তাহলে কিন্তু তার কিন্তু লাগছে না। কারণ টিটেনাস কিন্তু একটা মারাত্মক রোগ, অনেক সময় ইনফেকশনের কারণে কিন্তু এটা হচ্ছে, ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, ক্লোস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়াটার নাম, সেই ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হচ্ছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যদি বলি সেটার মৃত্যুর রেটটা অনেক বেশি। প্রসবকালে অস্বাস্থ্যকর পরিবেশ, অসচেতনতার কারণে মা ও নবজাতক উভয়েরই ধনুষ্টঙ্কার হয়। তাই এসব প্রতিরোধে মেয়েদের সময় মতো টিটেনাস টিকা নেওয়ার বিকল্প নেই। সৈয়দা আজহামে তিকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীত মানে পিঠার উৎসব, আর সেই ঐতিহ্য ধরে রাখতে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে জাতীয় পিঠা উৎসব। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাহারি পিঠার পসরায় মুগ্ধ দর্শনার্থীরা। শুধু বড়রা নয়, শিশুদের মাঝেও দেখা যাচ্ছে আগ্রহ। তারা পরিচিত হচ্ছে দেশীয় খাবারের বৈচিত্র্যের সঙ্গে। বিস্তারিত দেখুন নৌশিন জাহান তাসমিয়ার রিপোর্টে। জাতীয় পিঠা উৎসব, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভাপা, নকশি পিঠা, পাটিসাপটা, বিবিখানা পিঠা সহ নানা স্বাদের পিঠার সমাহার। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবা মায়ের সঙ্গে ঘুরতে এসে তারা মেতে উঠেছে বাহারি পিঠার স্বাদ নিতে। এক এক জেলার এক একটি বিখ্যাত পিঠা দেখে ও খেয়ে তারা জানতে পারছে দেশীয় খাবারের বৈচিত্র্য ও ঐতিহ্য নিয়ে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি প্রায় প্রত্যেকবারই এখানে আসে অনেক মজা করি। আমার এখানে এসে অনেক ভালো লাগে। আমি অনেক আলাদা ধরনের পিঠা ট্রাই করে এবার আমরা অনেক নতুন পিঠা খাওয়ার ইচ্ছা আছে। এখানে এসে তোমার ভালো লাগছে? হ্যাঁ, আমার ভালো লাগছে। পিঠা খেয়েছো? হ্যাঁ, কোনো দেখা হয়নি বাট দেখছি এক একটা করে, আর আইটেমগুলো খুবই ভালো লাগছে। মানে নতুন নতুন আইটেম আছে যেগুলো ট্রাই করছে। মানে খেয়ে ভালো লাগছে কিনা বা স্বাদ কেমন এই পিঠার? আসলে কয়েকটা টেস্ট ভালো ছিল না, দেখতে সুন্দর ছিল, আর হচ্ছে কয়েকটা দেখতে সুন্দর না হলেও খেতে মজা ছিল। শিশুরা যেন দেশীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, সেই চিন্তায় অভিভাবকরাও তাদের নিয়ে এসেছেন এই উৎসবে। উদ্দেশ্য হচ্ছে বাসায় তো সাধারণত এত রকমের পিঠা বানাতে পারি না, এখানে অনেক রকমের অনেক জেলার পিঠা পাওয়া যায়, ঘুরবে দেখবে এর জন্যই। পিঠার সাথে পরিচিত করার জন্য মূলত নিয়ে আসা। এখানে এতগুলো পিঠা ডিফারেন্ট স্টল বসেছে যে ওদেরকে পরিচিতি করে দেবো এক একটা পিঠা, এবং টেস্টও করে দেখেছে, ওদেরও টেস্ট করিয়েছি। মাশাআল্লাহ, ভালোই লেগেছে। বিক্রেতারা বলছেন শুধু বড়রাই নয়, শিশুরাও আগ্রহ নিয়ে পিঠার স্বাদ নিচ্ছে। তাদের মতে এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরিশালের হচ্ছে এখানে আমাদের চুই পিঠাটা বরিশালের বিখ্যাত, পাটিসাপটা, তারপর হচ্ছে মালপোয়া আছে, নকশি পিঠা আছে, পুলি পিঠা আছে, নারকেল পুলি, হ্যাঁ এগুলো বিখ্যাত।
হচ্ছে। বিক্রিটা কেমন হচ্ছে বিক্রিটা? আছে এতদিনে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের বরিশালে মেহেন্দি বিখ্যাত হলো দুধপুলি, তারপরে দুধ চিতই আছে, আর একটা আছে চষি পিঠা, ওটা শেষ হয়ে গেছে আমাদের। আর এখানে আছে নারকেল পুলি আছে, পাটিসাপটা আছে, এদিকে মালপোয়া আছে, তারপরে পাটিসাপটা আছে, এগুলো আমরা সরাসরি লাইভ বানাই। জাতীয় পিঠা উৎসব শুধু একটি খাবারের আয়োজন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচিত্র। ছোট বড় সবার অংশগ্রহণই প্রমাণ করে বাংলার শেকড়ের টান কখনই ম্লান হবে না। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীতের তীব্রতা তেমন না থাকলেও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে শিশুদের। দেশে প্রতি ঘন্টায় 2 থেকে 3 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। এমন পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত চিন্তা আহমেদের রিপোর্টে। নিউমোনিয়া একটি সংক্রামক ব্যাধি, ফুসফুস বা শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস, যে কারণে নিঃশ্বাস নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে শিশুদের। ওরা 10-12 দিন ঠান্ডা, জ্বর, কাশি, বমি, এজন্য এখন নিউমোনিয়ার দিকে আর কি গেছে। এখন ডাক্তার তো ওষুধ দিচ্ছে, এগুলা খাওয়াচ্ছে আর কি। ওর হচ্ছে ফার্স্টে তো বুঝতে পারছিলাম না কি হয়েছে। উইন্টারে প্রথম থেকে ওর নর্মালি ঠান্ডা ছিল, একদম ওয়েদার চেঞ্জ হলে যেটা হয়। তারপর ওইটা ট্রিটমেন্ট করছি, কমে না, দীর্ঘদিন ধরে না কমার জন্য পরে হচ্ছে আমাদের বাসা কুষ্টিয়া জেলাতে, সেখানে আমরা দেখাইছি। ওখান থেকে ধরা পড়ছে যে ওর ফুসফুসে পানি জমছে। ওখান থেকে ইমার্জেন্সি আমরা ঢাকাতে নিয়ে আসি, এসে এখানে ধরা পড়ছে যে ফুসফুসে পানি না, ওইটা হচ্ছে পুজ হয়ে গেছে। তো ওখান থেকে ওই টিউব দিয়ে পুজটা বের করা হয়েছে। 11 দিন আইসিইউর মধ্যে ছিল, তারপর এখানে আমাদের শিফট করে দিয়েছে। এখানে ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, ওর তো নিউমোনিয়া থেকে এটা হয়েছে। ঠান্ডা আবহাওয়া সন্তানদের শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি হচ্ছে। অনেকেই হাসপাতালেও ছুটছে, রোগীর চাপও বাড়ছে। 5 বছরের নিচের যে কোনো বাচ্চারই নিউমোনিয়া হওয়ার প্রবণতাটা বেশি। কারণ কি, এই সময় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কম থাকে। আর যেটা হয় যে আমরা সাধারণত যখন বাংলাদেশে হচ্ছে এই ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে ইপিআই, যেহেতু ওখানে আমাদের নিউমোনিয়ার আমরা কমন যে অর্গানিজমটা ধরি ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যে স্টেফিলোকক্কাস নিউমোনিয়া বা হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এগুলোর ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছিল। মাঝখানে কিন্তু আমরা ভ্যাকসিনেশন দেওয়ার কারণে কিছুটা আমরা এই সার্সটা হচ্ছে কমে গিয়েছে। কিন্তু আমরা গত 1 বছর ধরে, যদিও এটার এখনও কোনো পাবলিশ ডাটা নাই, এখন শীত বলতে না, আমরা দেখতেছি যে আমাদের নিউমোনিয়া, বিশেষ করে স্টেফিলোকক্কাস মানে একটু কমপ্লিকেটেড নিউমোনিয়ার হারটা হচ্ছে বেড়ে গেছে। তাহলে ধরে নিতে হবে হয় ভ্যাকসিনেশনটা যেটা হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে না, অথবা আমরা এই যে আমাদের এখন রিসেন্টলি যে একটা পাবলিশড হয়েছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বে বায়ু দূষণে হচ্ছে 1 নম্বর, তার মধ্যে হচ্ছে আমাদের এখানে সব মানে যে পলিউশনটা হচ্ছে, পলিউশন মানেই তো এখানে সার্কুলেটিং সব ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, যেটা হচ্ছে নিউমোনিয়ার মূল কারণ। এটা হচ্ছে আমরা অন্যতম প্রধান কারণ হিসেবে দেখতেছি এখন। এই রোগে দেশে প্রতি বছর প্রায় 25,000 শিশু মারা যায়। দেশে প্রতি ঘন্টায় 2 থেকে 3 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। চিকিৎসকরা বলছেন, এমন অবস্থায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বুকের দুধ পান করানোর পাশাপাশি প্রয়োজনে বাড়তি খাবার দেওয়ার তাগিদ। জন্মের পর থেকে আপনাকে আমরা সরকারিভাবে যে টিকাগুলো দিচ্ছি, 15 মাসের মধ্যে টিকাটা অবশ্যই দিতে হবে। বাচ্চাকে 6 মাস পর্যন্ত একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ঠিক আছে, এর বাইরে অন্য কিছু যাওয়া যাবে না। এবং হাইজিনটা মেনটেন করতে হবে। হ্যাঁ, আমরা যেটা বলি যেটা হচ্ছে কাফ হাইজিন। কাফ হাইজিনটা কি, আমরা যেখানে সেখানে হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি, আমরা নিউমোনিয়ার যে জীবাণুগুলো সেগুলো হচ্ছে মেইনলি যায় আমাদের হাঁচি কাশির মাধ্যমে। ব্লাডের মাধ্যমে তো খুব কম, আগে তো হাঁচি কাশির মাধ্যমে আমাদের শরীরে আসে। তাহলে আমাদেরকে মূল জিনিসটাই করতে হবে যে কাফ এটিকুয়েট, অর্থাৎ আমাদেরকে বাইরে গেলে একটা মাস্ক পরতে হবে, যেখানে সেখানে থুতু বা কাপ ফেলা যাবে না। যারা ইনফেক্টেড, বিশেষ করে ফ্যামিলিতে যারা বড় মানুষ যারা ইনফেক্টেড, তাদেরকে বাচ্চা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। এবং যদি সে অসুস্থ হয় সেই পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে। এবং ওই সময়টা যদি বাচ্চাটা সুস্থ থাকে তার থেকে হচ্ছে আইসোলেশন মেনটেন করতে হবে। কোনো অবস্থাতেই যেন ঠান্ডা না লাগে সেজন্য সন্তানের বাড়তি খেয়াল রাখতে হবে। শীত ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশের প্রতি ঘন্টায় 2 থেকে 3 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। ঢাকার বায়ুমানের অবনতিতে শিশুদের এই রোগে আক্রান্ত বড় কারণ রয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিন্তা আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে অনেক শিশুই জানে না ভাষা দিবস এবং ভাষা শহীদদের সম্পর্কে। তাই 1 ফেব্রুয়ারি শহীদ মিনারের প্রাঙ্গণে জাতীয় সাহিত্য সংস্কৃতি ঐক্যজোট আয়োজন করে
শিশুদের ছবি আঁকা, আঞ্চলিক ভাষায় গল্প বলা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতা। বিস্তারিত সাম্মুরসলিনের রিপোর্টে। ভাষার মাসের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সাহিত্য সংস্কৃতি ঐক্যজোট। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শিশু কিশোরদের মধ্যে সাম্য, ঐক্য, দেশপ্রেমের চেতনা সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করা। সকাল থেকেই শিশু কিশোররা ছবি আঁকা, আঞ্চলিক ভাষার গল্প বলা, বড়দের বাংলা বর্ণমালা লেখা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানকার বিষয় ছিল প্রতিবাদের আন্দোলনে ভাষা আন্দোলন, তাই জন্য আমি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। ভাষা আন্দোলনের চেতনাকে জ্ঞাপন করে এভাবেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে ভাষা আন্দোলনের বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চাই। ওরা অতীত ভুলে না যায়, ভাষা শহীদদেরকে যাতে ভুলে না যায়, এই কারণেই নিয়ে আসা। ইন্টারনেট আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে এবং বইপ্রেম বৃদ্ধি করতে শিশুদের মাঝে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যে আয়োজনটি দেখলাম তার মূল উদ্দেশ্য ছিল শিশুদেরকে ইন্টারনেট আসক্তি থেকে সরিয়ে আনা। এবারেও আমরা দেখতে পেলাম শিশুরা নাচ গান গাইছে, আবৃত্তি করছে ও ছবি আঁকছে। সাম্মুরসলিন আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সিদ্দিকিস ইন্টারন্যাশনাল স্কুলের 51 বছরের উদযাপন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয় গত 31 জানুয়ারি। লাউডার দ্যান লাইফ নামে অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কুলের শিক্ষক সহ পুরনো ও বর্তমান শিক্ষার্থীরা, যেখানে স্বনামধন্য নেমেসিস ব্যান্ড সহ কলাপাতা ব্যান্ড গান পরিবেশন করে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। গত 31 জানুয়ারি সিদ্দিকিস ইন্টারন্যাশনাল স্কুলের 51 বছর উদযাপন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। লাউডার দ্যান লাইফ নামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কুলের পুরনো ও বর্তমান শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ দিতেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। বাচ্চাদেরকে শুধুমাত্র পড়াশোনা না, আরও অনেক কিছু শেখাতে হবে। লার্নিং বাই ডুইং, এই জিনিসটা আমার মাথায় কাজ করেছে। তাই আমরা চিন্তা করলাম আমাদের সিনিয়র বাচ্চারা, 7-8-এর বাচ্চারা, ওরাই এই অনুষ্ঠানটা আয়োজন করুক। দেখা গেল ওরা প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে লিখে আজকের প্রোগ্রাম বা অনুষ্ঠানটাকে দাঁড়া করিয়ে ফেললো। আমরা মুগ্ধ হলাম, খুব আনন্দিত। 50 বছর বয়সী একটা স্কুলের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরে। মনোবিজ্ঞান আমার পড়ালেখার বিষয় ছিল। আমি সবসময় মনে করি বাচ্চাদেরকে শিখতে হলে তাদের উপরে কাজগুলো ছেড়ে দিতে হবে, এবং তাই করলাম, সাকসেসফুল হয়েছি। কনসার্টটির সার্বিক দায়িত্বে ছিল 8ম শ্রেণীর শিক্ষার্থী ও আয়োজকরা। অনুষ্ঠানটি সফলভাবে করতে পারায় আনন্দিত তারাও। 51 ইয়ার্স ধরে একটা ইনস্টিটিউশন চালানো হচ্ছে, and at this pump and grandeur. So it's been an honor to arrange এরকম একটা শো, and the fact that আমরা নেমেসিসের মতো একটা বড় আর্টিস্টকে এখানে আনতে পেরেছি। এই প্রোগ্রামটা মেইনলি করা হয়েছে আমাদের সব আগে অনেক প্রিভিয়াস ব্যাচ স্কুল থেকে চলে গেছে, তাদের সাথে এই কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদেরকে একত্রিত করে একটা ইভেন্ট করা, এটা আমাদের একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটা যে সাফল্য করতে পেরেছে, এত মানুষ যে এসেছে, এটা দেখে আমাদের খুব খুশি লাগছে। অনুষ্ঠানে গান পরিবেশন করে স্বনামধন্য নেমেসিস ব্যান্ড ছাড়াও নতুন যাত্রা শুরু করা কলাপাতা ব্যান্ড। শিক্ষার্থীদের সবার প্রতি সহানুভূতিশীল হওয়া ও বুলিং প্রতিরোধ করতে সচেতন করা হয়। পুরো অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি হারানো বিজ্ঞপ্তি। নাম ইয়ামিন, বয়স 10 বছর। গত 27 জানুয়ারি মিরপুর কালশি মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছে সে। গায়ের রং ফর্সা, লম্বা আনুমানিক 4 ফুট 6 ইঞ্চি, পরনে ছিল হুডি, পায়জামা ও টুপি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। পিতা সাইফুল ইসলাম শ্যামল, ফোন নম্বর 01620385822।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব যাওয়ার জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয় ATN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215 বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারো 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।